ওয়েলকাম ব্যাক টু অগ্নিশেষ স্টাডি পোর্টাল। গত ক্লাসে আমি আধুনিক ভারতের ইতিহাস সংক্রান্ত বিষয় থেকে ব্রিটিশ শাসনকালে ভারতের সমাজ ও সংস্কৃতি অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম। আজকে তারই দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে, তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। তবে দেরি কিসে, শুরু করা যাক। ব্রাহ্ম সমাজের পরিণতি। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কত? 1863 খ্রিস্টাব্দে। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন ও তার অনুগামী, অর্থাৎ শিবনাথ শাস্ত্রী আর আনন্দমোহন বসু। 1878 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু। এরপর 1880 খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। তাহলে এই যে ব্রাহ্ম সমাজ, এটা কিন্তু দুটো ভাগে বিভক্ত ছিল। একটা কি ভারতীয় ব্রাহ্ম সমাজ, আর একটি কি আদি ব্রাহ্ম সমাজ, যার প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আবার এই ভারতীয় ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন আর শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু। মানে এনারা কিন্তু এই শিবনাথ শাস্ত্রী আর আনন্দমোহন বসু কিন্তু একধারে আবার এই ভারতীয় ব্রহ্ম সমাজকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেন, যেটা সাধারণ ব্রহ্ম সমাজ, আর নববিধান ব্রহ্ম সমাজ যেটা কেশবচন্দ্র সেন। এনারা তিনজনই কিন্তু আগে একই সঙ্গে ছিলেন, যে ভারতীয় ব্রাহ্ম সমাজ। আর আরেকটা হলো আদি ব্রাহ্ম সমাজ, সেটা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছেন। তাহলে ব্রাহ্ম সমাজকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা ভারতীয় ব্রাহ্ম সমাজ আর একটা আদি ব্রাহ্ম সমাজ। আর এই ভারতীয় ব্রাহ্ম সমাজ কিন্তু আবার পরবর্তীতে দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা কি সাধারণ ব্রাহ্ম সমাজ আর একটা নববিধান ব্রাহ্ম সমাজ। তাই এটা গুলিয়ে ফেললে হবে না, এটা পুরো ক্লিয়ারভাবে কিন্তু জানতে হবে। এরপর কি কেশবচন্দ্র সেন সম্পর্কে আমরা জেনে নেব। 1857 সালে ব্রাহ্ম সমাজে যোগ দেন কেশবচন্দ্র সেন। 1860 সালে কি সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন। 1862 সালে ব্রহ্মানন্দ উপাধি দেওয়া হয়। এটা কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, এই যে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেওয়া হয়েছিল? কি কেশবচন্দ্র সেনকে। 1863 খ্রিস্টাব্দে তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে 1863 খ্রিস্টাব্দে কিন্তু ইনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এরপর 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ হয়েছিল। এটা কে করান? এই কেশবচন্দ্র সেন। এরপর 1876 সালে সাধনাশ্রম প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। আর 1880 খ্রিস্টাব্দে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। এই নববিধান সমাজ প্রতিষ্ঠা কে করেন? এটাও পরীক্ষায় আসে। এই ভারতীয় ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটাও কিন্তু আসে। আবার এই ব্রহ্মানন্দ উপাধি কাকে দেওয়া হয়েছিল? এটাও কিন্তু পরীক্ষায় আসে। তিনটেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এরপর 3 আইন। 3 আইনটা কি জেনে নেব। কেশবচন্দ্র সেন 1872 সালে 3 আইন পাশ করান। এই আইনে বহু বিবাহ ও মেয়েদের অল্প বয়সে বিবাহ নিষিদ্ধ করা হয় এবং অসবর্ণ বিবাহ চালু হয়েছিল। কেশবচন্দ্র সেন যদিও 1872 সালে 3 আইন প্রবর্তন করেন, তথাপি তিনি নিজের চতুর্দশ বর্ষীয় নাবালিকা কন্যার সাথে কোচবিহারের রাজা বিবাহ দিয়েছিলেন। এর ফলে শিবনাথ শাস্ত্রী আর আনন্দমোহন বসু 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেন। তার মানে এই যে শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু, ইনি কিন্তু কেশবচন্দ্র সেনের সঙ্গেই ছিলেন এবং পরবর্তীতে এই কেশবচন্দ্র সেন তার কন্যার সঙ্গে কোচবিহারের রাজার বিবাহ দিয়েছিলেন। তার কন্যার বয়স ছিল 14 বর্ষীয়, মানে 14 বছর। তো উনি যে 3 আইনের মাধ্যমে অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ নিষিদ্ধ, তারপর বহু বিবাহ এবং মেয়েদের অল্প বয়সে বিবাহ, এইগুলো যে নিষিদ্ধ করেছিলেন, তো সেটা কিন্তু উনি নিজের ক্ষেত্রে কিন্তু মানেননি। এই জন্য একটা মতবিরোধ তৈরি হয় এবং শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু পৃথক হয়ে যান। এছাড়াও মেয়েদের জন্য তিনি ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এরপর কি রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন সম্পর্কে দেখে নেব। রামকৃষ্ণ জন্মগ্রহণ করেন কত? 1836 সালে। মারা যান 1886 সালে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত শ্রী রামকৃষ্ণের পূর্ব নাম কী ছিল? গদাধর। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ব নাম কী ছিল? গদাধর। বাড়ি ছিল তার কোথায়? হুগলি কামারপুকুরে। দক্ষিণেশ্বরে কালী মন্দির স্থাপন করেন রানী রাসমণি। এই যে দক্ষিণেশ্বরে কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? এটাও একটা খুব ভালো একটি প্রশ্ন। যত মত তত পদ, টাকা মাটি মাটি টাকা, এই বাণীর কে প্রবর্তন করেন? এটা কিন্তু রামকৃষ্ণের বাণী। এটা কিন্তু পরীক্ষায় এসেছে বহুবার। যত মত তত পদ বা টাকা মাটি মাটি টাকা, এটার বাণীর কে প্রবক্তা? ইনি রামকৃষ্ণ। রামকৃষ্ণের প্রিয়তম শিষ্য কি? নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত কার নাম? পরে তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত। তাহলে বিবেকানন্দর কিন্তু প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত। এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। 1863 খ্রিস্টাব্দে তিনি কলকাতার সিমলা অঞ্চলে
জন্মগ্রহণ করেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ছিলেন তিনি। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি 1893 সালে সেপ্টেম্বর মাসে শিকাগো শহরে, আমেরিকার যে শিকাগো শহর, সেখানে অনুষ্ঠিত ধর্মীয় মহাসম্মেলনে কি করেন? ভাষণ দিয়েছিলেন। এইটার জন্য সনাতন ধর্মের যে তিনি জন্য লড়াই করেছিলেন, সেই ভাষণের মাধ্যমে, সেই ভাষণ কিন্তু জগৎ বিখ্যাত এবং এটা কিন্তু পরীক্ষায় বহুবার আসে যে আর কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে ধর্মীয় মহাসম্মেলনে ভাষণ দিয়েছিলেন। রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠ কত সালে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ, বা কে করেন? এটাও কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠ 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে? স্বামী বিবেকানন্দ, খুব ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ ভারতের রুশো বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। কাকে ভারতের রুশো বলা হয়? স্বামী বিবেকানন্দ। প্রভূত ভারত বিবেকানন্দের ইংরাজিতে লেখা পত্রিকা, উদ্বোধনে বাংলাতে লেখা বিবেকানন্দের পত্রিকা। উদ্বোধন কি? বাংলাতে লেখা তার একটা পত্রিকা। এই পত্রিকাগুলো সম্পর্কেও কিন্তু আসে যে পত্রিকাটি কে লিখেছে। স্বামীজি উপাধি দেন ক্ষত্রিয় রাজা অজিত সিং। এই যে স্বামী বিবেকানন্দকে বা নরেন্দ্রনাথ দত্তকে স্বামীজি উপাধি কে দিয়েছিলেন, এটাও কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। রাজযোগ, জ্ঞানযোগ, পরিব্রাজক, বর্তমান ভারত, বিবেকানন্দর লেখা বই। এগুলো কিন্তু পরিব্রাজক বা বর্তমান ভারত বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। বর্তমান ভারতটি কে লিখেছেন? স্বামী বিবেকানন্দ লেখা বই। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে বলেই কিন্তু সেইগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি, অর্থাৎ বোল্ড কালারে আমি মার্ক করে দিয়েছি। তাই এগুলো কিন্তু গুরুত্ব অনেকটা বেশি, এগুলো বারবার পড়তে হবে, এগুলো কিন্তু বহু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। এরপর শ্রী শ্রী রামকৃষ্ণর কথামৃত লেখেন কি? মহেন্দ্রগুপ্ত, এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর কি? জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর, এটা কার উক্তি? এটা কিন্তু স্বামী বিবেকানন্দের উক্তি, বহুবার পরীক্ষাতে এসছে কিন্তু। মোশন ইজ দ্য সাইন অফ লাইফ, এটা ইংরাজিতে আছে। এই বেশিরভাগ এটাই আসে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর, কার উক্তি? এটা স্বামী বিবেকানন্দ। 1902 সালে স্বামী বিবেকানন্দ মারা যান। স্বামী বিবেকানন্দর প্রার্থনা শিষ্যা মার্গারেট নোবেল, তিনি ভগিনী নিবেদিতা, যার জন্ম আয়ারল্যান্ডে। তাহলে ভগিনী নিবেদিতা কার শিষ্যা ছিলেন? এটা কিন্তু স্বামী বিবেকানন্দ শিষ্য, এটা কিন্তু পরীক্ষাতে আসে। আর এই নিবেদিতা ছিলেন অনুশীলন সমিতির প্রেরণাদাত্রী। আক্রমণাত্মক হিন্দুত্ব ছিল তার লক্ষ্য, তা অ্যাগ্রেসিভ হিন্দুজম, এটা কার লক্ষ্য ছিল? এটা ভগিনী নিবেদিতা। এই ভগিনী নিবেদিতার সঙ্গে যে অনুশীলন সমিতির একটা সংযোগ ছিল, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়। এরপর মহারাষ্ট্র থেকে কি? মহারাষ্ট্রে ব্রাহ্ম সমাজের প্রভাবে 1840 সালে স্থাপিত হয় পরমহংস মণ্ডলী। লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ, তার মানে এই যে লোকহিতবাদী কাকে বলা হয়? বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে, এর উত্তর কী হবে? গোপাল হরি দেশমুখকে লোকহিতবাদী বলা হয়। এরপর প্রার্থনা সমাজ থেকে কিন্তু বহু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ কেশবচন্দ্রের প্রভাবে মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেন। তাহলে এই যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। কত সালে? 1867 সালে। তিনি কোথায় প্রতিষ্ঠা করেন? এটা মহারাষ্ট্রে। এগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর প্রার্থনা সমাজের সদস্যরা ছিলেন অদ্বৈতবাদী। প্রার্থনা সমাজের প্রাণপুরুষকে? মহাদেব গোবিন্দ রানাডে। কত? 1842 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, 1901 খ্রিস্টাব্দে তিনি মারা যান। বোম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন। জাস্টিস মহাদেব গোবিন্দ রানাডে ওনাকে বলা হয়। এবার মহাদেব গোবিন্দ রানাডে সম্পর্কে জেনে নেব। মহাদেব গোবিন্দ রানাডে কি? 1861 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমিতি গঠন করেন। তিনি 1870 সালে পুনায় সার্বজনিক সভা গঠন করেন। তাহলে এই যে পুনা সার্বজনিক সভা কে গঠন করেছিল, কত খ্রিস্টাব্দে? বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। 1884 খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটাও বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর। এরপর দাক্ষিণাত্য শিক্ষা সমাজের সেবক দলের অন্যতম সদস্য ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, অস্পৃশ্যতা বর্জন ইত্যাদি প্রার্থনা সমাজের প্রধান কর্মসূচি ছিল। CF অ্যান্ড্রুজকে দীনবন্ধু বলা হয়। কাকে দীনবন্ধু বলা হয় দক্ষিণ ভারতের? এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। CF অ্যান্ড্রুজকে কিন্তু দীনবন্ধু বলা হয়, এটা পরীক্ষায় আসে। ইন্ডিয়ান ইকোনমি গ্রন্থের লেখককে? মহাদেব গোবিন্দ রানাডে, এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল সোসাইটি কনফারেন্স প্রতিষ্ঠা করেন কত? 1887 খ্রিস্টাব্দে কে? এই MG রানাডে এবং রঘুনাথ রাও। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটি সমাজসেবার জন্য কংগ্রেসের সদস্যদের গঠন করেছিল। এটি সমাজসেবার জন্য কংগ্রেসের সদস্যগণ মিলেই গঠন করেছিল। এরপর পাঞ্জাব
পাঞ্জাবে যে আর্য সমাজ আছে সেই সম্পর্কে জানবো। পাঞ্জাব সংস্কার আন্দোলনের শ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন আর্য সমাজ। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে। এটা কিন্তু পরীক্ষায় আসে, জিজ্ঞাসা করায়। প্রতিষ্ঠাতা কে ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী, 1875 সালের 10ই এপ্রিল। সদস্য কে ছিল? লালা হংসরাজ, লালা লাজপত রায়, স্বামী শ্রদ্ধানন্দ। এরা ছিল কিন্তু আর্য সমাজের সদস্য। আর প্রতিষ্ঠাতা কে ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। পরীক্ষায় বহুবার এসছে কিন্তু এই প্রশ্ন। দয়ানন্দের আদর্শের ভিত্তি ছিল বেদ। দয়ানন্দের আসল নাম ছিল মূলা শঙ্কর। মূলা হবে, এদের মূলা শঙ্কর। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। দয়ানন্দ সরস্বতী আসল নাম কি ছিল? মূলা শঙ্কর। দয়ানন্দের আদর্শ ছিল হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। শুদ্ধি আন্দোলন কে করেছিল? দয়ানন্দ সরস্বতী। এটাও পরীক্ষায় বহুবার এসছে। যেগুলো কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় প্রত্যেকটি আমি হাইলাইট করে দিয়েছি, প্রত্যেকটি বোল্ড করে লেখা আছে, সেগুলো কিন্তু নোট ডাউন করে নাও, খুবই জরুরি। বাকি যেগুলো কন্টেন্ট আছে সেগুলো থেকেও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হতেই পারে, তাই প্রত্যেকটির গুরুত্ব অনেকটাই বেশি। কারণ এখন কিন্তু প্রশ্ন মডারেট হচ্ছে, বিভিন্নভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে, তাই কোনো কিছু বাদ দিলে চলবে না। এরপর বৈদিক শাস্ত্রে ফিরে যাও, গো টু দ্য বেদ। দয়ানন্দ সরস্বতীর উক্তি। এটা কার উক্তি? এটাও কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ান্স, দয়ানন্দ সরস্বতীর স্লোগান। হিন্দু পুনরুজ্জীবনের অন্যতম প্রবক্তা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। শুদ্ধি আন্দোলনের মাধ্যমে তিনি অহিন্দুদের হিন্দু ধর্মে রূপান্তরিত করার কর্মসূচি গ্রহণ করেন। সত্যাত্ম প্রকাশ, বেদ ভাষা, দয়ানন্দ সরস্বতীর লেখা। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, বহুবার পরীক্ষায় এসেছে। সত্যাত্ম প্রকাশ কার লেখা? এটা হাইলাইট করা হয়নি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর্য সমাজের মুখপাত্র কি? সত্যাত্ম প্রকাশ। এরপর 1883 খ্রিস্টাব্দে কি দয়ানন্দ সরস্বতী মারা যান। লালা হংসরাজ 1886 সালে লাহোরে দয়ানন্দ ইঙ্গ বৈদিক কলেজ স্থাপন করেন। স্বামী শ্রদ্ধানন্দ 1902 সালে হরিদ্বারে গুরুকুল বিদ্যালয় স্থাপন করেন। এরপর এই আর্য সমাজের আন্দোলন উত্তর ভারতে বিস্তার লাভ করে। শিক্ষানীতি নিয়ে মতবিরোধের কারণে 1892 সালে আর্য সমাজ দুভাগে ভাগ হয়ে যায়। এক কি রক্ষণাত্মক নেতা স্বামী শ্রদ্ধানন্দ, আর র্যাডিক্যাল কি লালা হংসরাজ। এটি দুভাগে পরবর্তীতে ভাগ হয়ে যায়। এরপর শিখদের আন্দোলন। শিখ ধর্মে ধর্মীয় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিল কি? সিংহসভা বা অমৃতসর ও লাহোরে। 1920 সালে অকালি আন্দোলন শুরু হয়েছিল। এটা কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, অকালি আন্দোলন কোথায় কত সালে হয়েছিল? এটা কিন্তু পাঞ্জাবে হয়েছিল 1920 সালে। 1922 সালে শিখ গুরুদ্বার আইন প্রবর্তিত হয় এবং ফলে গুরুদ্বারগুলি থেকে দুর্নীতি দূর করা সম্ভব হয়। মহান্তরা গুরুদ্বার থেকে অপসারিত হন। এরপর কি? মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল অলকট। তাহলে এই যে থিওসফিক্যাল সোসাইটি মাদ্রাজে প্রতিষ্ঠা করেছিল কে? এটা মাদাম ব্লাভাটস্কি আর কর্নেল অলকট। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। 1875 সালে মার্কিন দেশে এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ভারতেও কিন্তু এরাই এটি প্রতিষ্ঠা করেছিল। 1882 সালে মাদ্রাজের উপকণ্ঠে অ্যাডিয়াল নামক স্থানে তারা থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ভারতে কোথায় থিওসফিক্যাল সোসাইটি প্রথম প্রতিষ্ঠিত হয়। এই সোসাইটির প্রাণস্বরূপ মিস অ্যানি বেসান্ত। তাহলে এর প্রাণস্বরূপ কে ছিল? কে করেছিল প্রতিষ্ঠা? অ্যানি বেসান্ত, ভারতে। কেরালায় 1931 থেকে 32 সালে গুরু ভায়ুর মন্দিরে অস্পৃশ্যদের প্রবেশাধিকারে পদ্মনাভ পিল্লাইয়ের নেতৃত্বে 1914 সালে কেরালায় গড়ে ওঠে নায়ার সার্ভিস সোসাইটি। এরপর এটা গুরুত্বপূর্ণ, ইরোড ভেঙ্কটা রঙ্গস্বামী নাইকার। এটা কি? 1879 খ্রিস্টাব্দ থেকে 1973। তিনি পেরিয়ার নামেও কিন্তু পরিচিত ছিলেন। তিনি ছিলেন নিঃস্বার্থ সামাজিক সংস্কারক, যিনি সমাজের নিচু স্তরে মানুষের উন্নতির জন্য কাজ করতেন। তিনি মনু সংহিতা বাতিল করেছিলেন এবং শুরু করেছিলেন নিঃস্বার্থ আন্দোলন সমাজের নিচুতলার মানুষের জন্য। এটা মনু সংহিতা কে ধ্বংস করেছিল বা বাতিল করেছিল বা পুড়িয়ে দিয়েছিল জনসমক্ষে? এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। আর তিনি গান্ধীজির সঙ্গে বিবাদ করেন এবং গান্ধীজির সমাজ সংস্কার সম্বন্ধে যে ধারণা তা বাতিল করেন। তিনি কুদিয়ারুসু নামে একটি পত্রিকা প্রকাশনা শুরু করেন, যার দ্বারা তিনি সমাজের সমতার ধারণা তুলে ধরেন এবং নিচু স্তরের মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি দ্রাবিড় মন্ত্রা কাজাগ্রামের উদ্ভাবক ছিলেন এবং এর দ্বারা তিনি দক্ষিণ ভারতে হিন্দি ভাষার বিরোধিতা করেন।
এরপর শ্রী নারায়ণ গুরু সম্পর্কে জেনে নেব। শ্রী নারায়ণ গুরু কে ছিলেন? দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের বিখ্যাত সমাজ সংস্কারক। তিনি এজহারা সম্প্রদায়, যারা হিন্দু দেবদেবীর মন্দিরে প্রবেশ করতে পারত না, তাদের মধ্যে শিক্ষার প্রসার ও অন্যান্য সামাজিক বিষয়ের উন্নতির জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন। তার আদর্শ ছিল এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর। 1904 সালে শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম বা SNDP নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এরপর দক্ষিণ ভারতের ভাইকামে এক মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষদের চলাচল নিষিদ্ধ ছিল। 1924 সালে এই রাস্তা নিম্নবর্ণদের মানুষদের জন্য খুলে দেওয়ার দাবিতে তিনি ভাইকাম সত্যাগ্রহ শুরু করেন, শেষ পর্যন্ত জয়যুক্ত হন। এই যে ভাইকাম সত্যাগ্রহ, এই ভাইকাম সত্যাগ্রহের নায়ক কে ছিল, এটা কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, তাই এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং কত সালে ভাইকাম সত্যাগ্রহ হয়েছিল সেটা কিন্তু আসে। চম্পারণ সত্যাগ্রহের নাম আপনারা শুনেছেন, তো ভাইকাম সত্যাগ্রহ, ওই জন্য এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সত্যাগ্রহ আন্দোলন। এরপর বিরসালিঙ্গম পান্ডুলু। বিরসালিঙ্গম পান্ডুলু দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের সমাজ সংস্কারক। তিনি ছিলেন তেলেগু সাহিত্য ও সাংবাদিকতার জনক। তিনি নারী শিক্ষার প্রকৃত সমর্থক ছিলেন। বাল্যবিবাহ বন্ধের জন্য তিনি রাজামুন্দ্রী সমাজ সংস্কারক সমিতি গঠন করেন। তিনি বিধবা বিবাহকে সমর্থন করেন, সেই জন্য মহাদেব গোবিন্দ রানাডে তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলেছেন। বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, বা কে বিরসালিঙ্গম পান্ডুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে আখ্যায়িত করেছেন, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। তাহলে গোবিন্দ রানাডে আখ্যায়িত করেছেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে? বিরসালিঙ্গম পান্ডুলু। এরপর 1771 সালে তিনি বিধবা বিবাহ সমিতি গঠন করেন। তিনি কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরপর তাকে আধুনিক অন্ধ্রের জনক বা আধুনিক অন্ধ্রের অগ্রদূত বা অন্ধ্র নবজাগরণের জনক বলা হয়, এটাও কিন্তু পরীক্ষাতে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে কাকে আধুনিক অন্ধ্রের জনক বলা হয়, বা আধুনিক অন্ধ্রের অগ্রদূত বলা হয়, বা অন্ধ্রের নবজাগরণের জনক কাকে বলা হয়, তাহলে কিন্তু এটা বিরসালিঙ্গম পান্ডুলু, এই উত্তরই কিন্তু হবে। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। আজকের ক্লাস সংক্রান্ত কোনো বিষয় থেকে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।